আজ শুরু করব ক্লাস 12-এর পার্ট 12 সলিড স্টেটের। কি পড়বো আজকে? টাইপ অফ ক্রিস্টাল, মানে কেলাস কত রকমের হয় বা কেলাসের শ্রেণীবিন্যাস। প্রথম বলি, এই কেলাস কিসের উপর নির্ভর করে ক্লাসিফাইড করা হয়েছিল? কেলাসগুলোর যে পার্টিকেলসগুলো থাকে সেই পার্টিকেলসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের উপর নির্ভর করে কেলাসকে ভাগ করা হয়েছিল। তো কি লিখতে পারি? crystal are classified into চার ধরনের four main types depending upon nature of force. তব কি বললাম? আকর্ষণ বল বা অ্যাট্রাকশন ফোর্সের উপর নির্ভর করে কেলাসকে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? 1 নম্বর বলবো আয়নিক ক্রিস্টাল। ফার্স্ট অফ অল আমরা বলবো আয়নিক ক্রিস্টাল। এখন আয়নিক ক্রিস্টাল বা আয়নীয় কেলাস জিনিসটা কিসের উপর নির্ভর করে আমরা বলতে পারি? সাধারণত যে অ্যাট্রাকশন ফোর্সটা অপারেট করে সেই অ্যাট্রাকশন ফোর্সটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের উপর নির্ভর করে যে সমস্ত আয়নিক কম্পাউন্ড ক্রিস্টাল ফর্ম করে সেগুলোকে আমরা কি বলতে পারি? আয়নিক ক্রিস্টাল করতে পারি। কি লিখতে পারি? দি ফোর্স operating in ionic crystal are electrostatic ফোর্সের উপর নির্ভর করে। আমি এক্সাম্পল বলতে পারি একটা দুটো। কি এক্সাম্পল বলতে পারি? সাপোজ NaCl, সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তারপরে ক্যালসিয়াম ফ্লোরাইড, CF2 এক্সেট্রা। আচ্ছা, এবার একটু কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বাঙ্গ সংখ্যা সম্বন্ধে একটু বলি। এখান থেকে কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বাঙ্গ সংখ্যা কাকে বলেছিলাম যে একটা কেলাস বা একটা পার্টিকেলস, সেই পার্টিকেলসের একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ, ঠিক তার অপোজিট ওয়ালা চার্জ যতগুলো অ্যাট্রাক্ট করে থাকবে সেটাই তার হবে কি? কোঅর্ডিনেশন নাম্বার। এখানে যেমন দেখো 6 অ্যাটাচ করে আছে, একটা পজিটিভ পার্টিকেলসের চারিদিকে 6টা নেগেটিভ সাইন আছে, তার মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6টা। সেটাই বলেছিলাম কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক সেরকম আমি NaCl যদি বলি, এই একটা Na+ এর চারিদিকে 6Cl- আয়ন থাকে, তার মানে Na+ এর কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। একইভাবে Cl- আয়ন এর চারিদিকে কি থাকে? 6টা Na+ আয়ন থাকে, তার মানে Cl- আয়নের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। সেই জন্য কী লিখতে পারি? দাস both ions have coordination number কত? 6। কোঅর্ডিনেশন নাম্বার 6। এক্সাম্পল আমি যদি বলি সিজিয়াম ক্লোরাইড CsCl, এই CsCl এর একটা CS এর চারিদিকে 8টা Cl- আয়ন থাকে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? একটা সিজিয়াম প্লাসের 8 বা 8। আর সাপোজ একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিনের চারিদিকে 8টা সিজিয়াম প্লাস থাকে, তার মানে ক্লোরিন আয়নটার কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বাঙ্গ সংখ্যা কত? 8 গেল। আরও একটা এক্সাম্পল যদি বলি ক্যালসিয়াম ফ্লোরাইড, এই ক্যালসিয়াম ফ্লোরাইডে ভেঙে গেলে কি হয়? ক্যালসিয়াম 2+। আমরা এই ভাঙাটাকে কীভাবে ব্রেক করবো বলেছিলাম? এটা ভেঙে গেলে কি হয়? Ca2+ + 2F- আয়ন। কোন রুলস অনুযায়ী বলি? ক্লাস 11-এই শিখেছি AX ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার XBY, এটা ডিসোসিয়েট হয়ে গেলে কি হয়? XA মাথার উপরে Y+ + YB(X-), এইভাবে আয়নটা ডিসোসিয়েট হতে পারে। যাই হোক, একটা Ca2+ এর চারিদিকে কি থাকে? তোমার 4টা F- আয়ন থাকে,
তার মানে একটা ক্যালসিয়াম 2+ কোঅর্ডিনেশন নাম্বার কত 8। আর একটা ফ্লুরিন মাইনাস এর চারিদিকে 4টে Ca2+ থাকে। কেন 4টে থাকে? কারণ দেখো এখানে 8টা নেগেটিভ সাইন আছে, তার মানে একটা ফ্লুরিনের চারিদিকে, ফ্লুরিন মাইনাস আয়নের চারিদিকেও নিশ্চয়ই 8টা পজিটিভ বলে চার্জ থাকবে। তো কী করে হতে পারে? 4 দুগুণে 8, 4 × 2 8, সেই জন্য 4টে থাকবে। তাহলে এটাই হলো কোঅর্ডিনেশন নাম্বারেরই। এখন প্রশ্ন হচ্ছে এই আয়নিক ক্রিস্টালগুলোর ক্ষেত্রে যেরকম কোঅর্ডিনেশন নাম্বার তার আয়নিক ক্রিস্টালের উপর নির্ভর করে, ঠিক সেরকম তার শেপটাও আয়নিক ক্রিস্টালের উপরে নির্ভর করে। তাই কি কথাটা কি বললাম? ইন আয়নিক ক্রিস্টাল দি কোঅর্ডিনেশন নাম্বার, CN মানে কি কোঅর্ডিনেশন নাম্বার, কি বললাম? অ্যাজ ওয়েল অ্যাজ জিওমেট্রিক্যাল শেপস of the crystal depend mainly কার উপরে নির্ভর করে? অ্যাকচুয়ালি নির্ভর করে সাধারণত এই যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোর উপর। তাই কি ডিপেন্ড মেইনলি সাইজ অফ আয়ন। এখন সেই সাইজ অফ আয়নগুলো কেমন হবে? রেডিয়াস রেশিও রুলস আমরা ক্লাস 11-এ পড়েছি। অ্যাকচুয়াল রেডিয়াস রেশিও ইকুয়ালস টু আমরা কী জানি? রেডিয়াস রেশিও ইকুয়াল টু কী জানি? ক্যাটায়নের চার্জ ডিভাইডেড বাই অ্যানায়নের চার্জ। এটাকে আমরা রেডিয়াস রেশিও বলি। তাহলে এই রেডিয়াস রেশিওর উপরেই ডিপেন্ড করে কি এই কোঅর্ডিনেশন নাম্বার, এমনকি তার জিওমেট্রিক্যাল শেপটা। এই রেডিয়াস রেশিও রুলসের উপর ভ্যালুগুলোর উপর নির্ভর করে একটা চার্ট তৈরি করতে পারি। সেই চার্টটা কী হতে পারে? মানে রেডিয়াস রেশিও ভ্যালু কী হতে পারে? দেখো রেডিয়াস রেশিও একটা লিখলাম, তার উপর নির্ভর করে কোঅর্ডিনেশন নাম্বার, আর এখানে লিখতে পারি সাইজ বা শেপ জিওমেট্রিক্যাল শেপ। আর এখানে একটা করে এক্সাম্পল বলবো। দেখো রেডিয়াস রেশিও ওর ভ্যালুটা যদি তুমি 0.155 থেকে 0.225 মধ্যে পাও, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 3, এবং তার শেপটা কি হয়? তোমার ত্রিকোণীয়, সমতলিক ত্রিকোণীয়, মানে ট্রাইগোনাল প্লানার বা প্লেন ট্রাইগোনাল। এক্সাম্পল কি বলতে পারি আমরা? একটা এক্সাম্পল বলেই দিই, B23 এর একটা এক্সাম্পল। এর ভ্যালুটা যদি 0.225 থেকে 0.414 মধ্যে হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। শেপটা কেমন হবে? চতুস্থলকীয়, মানে টেট্রাহেড্রাল। একটা টেট্রাহেড্রালের এক্সাম্পল বলতে পারি জিঙ্ক সালফাইড ZnS। এই ভ্যালুটা যদি 0.414 থেকে 0.732 এর কাছাকাছি হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। শেপটা কেমন হবে? অক্টাহেড্রাল, মানে অষ্টকতলীয়, অক্টাহেড্রাল। একটা এক্সাম্পল যদি বলি, ওই যে সোডিয়াম ক্লোরাইড, এর ভ্যালুটা যদি 0.732 থেকে 1 মধ্যে হয়, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। তার জিওমেট্রিক্যাল শেপটা কেমন হবে? কিউবিক হবে। একটা এক্সাম্পল যদি বলি, সিজিয়াম ক্লোরাইড। তাহলে এই গেল রেডিয়াস রেশিও রুল। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে অনেক সময় কোয়েশ্চেন আসে। যেমন কেমন আসে দেখো, সাপোজ বলে দেয় R+ মানে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও হলো 0.515, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? এরকম কোয়েশ্চেন থাকে অনেক সময় পরীক্ষায়। তাহলে 0.515টা কোন ভ্যালুর ভিতরে পড়ছে? এই ভ্যালুটার ভিতরে পড়ছে। কোঅর্ডিনেশন নাম্বার কত? 6, তার মানে 6। এই একটা টপিক যে আয়নিক ক্রিস্টালগুলোর ক্যারেক্টার বা প্রপার্টি বলবো, তাদের ধর্মকীতে কী বলবো এবার? প্রপার্টি অফ আয়নিক ক্রিস্টাল। প্রপার্টিস অফ আয়নিক ক্রিস্টাল। তো আয়নিক ক্রিস্টালের প্রপার্টি কী? 1 নম্বর, তাদের ফিজিক্যাল ক্যারেক্টার হচ্ছে, মাথায় রাখবে এই আয়নিক ক্রিস্টালগুলো খুব হার্ড হয়। তাহলে কী হবে? ছোটো করে লিখি, আয়নিক ক্রিস্টালগুলো খুব হার্ড হয়। তারপরে এরা খুব অনুদ্বায়ী, মানে উড়ে যায় না, এরা অনুদ্বায়ী।
আর কি। তাই কি লিখতে পারি, লো ভোলাটিল, লো ভোলাটাইল, টাইলস TILL, ভোলাটিল, ভোলাটিলিটি, লো ভোলাটিল, লো ভোলাটিল। সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি, এই আয়নিক ক্রিস্টালগুলো যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা খুব টাইটলি বাউন্ড থাকে, সেই জন্য এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকতে পারে না। আর ফ্রি ইলেকট্রন না থাকার জন্য তারা কি, তাদের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করবে না, সেই জন্য কী বলবো, ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। তাহলে কি লিখতে পারি, আয়নিক ক্রিস্টালগুলো কী হয়, ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। যারা ইলেকট্রিসিটি, যাদের মধ্যে তড়িৎ যায় না, তাদেরকে আমরা কী বলি, অন্তরক বা ইনসুলেটর, ইনসুলেটরস। একটা পয়েন্ট গেল। থার্ড নাম্বার, আয়নিক যে ক্রিস্টালগুলো হয় তাদের দ্রাব্যতা বা সলিউবিলিটি সাধারণত কোনো পোলার সলভেন্টের মধ্যে হবে, অ্যান্ড যে মানে ধ্রুবীয়র মধ্যে হবে, আর অধ্রুবীয়র মধ্যে মানে নন পোলারের মধ্যে তারা সলিউবেল হয় না। তাহলে কি লিখব, আয়নিক ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টাল, আয়নিক ক্রিস্টাল আর সলিউবেল, আর soluble in polar solvent, polar solvent, and insoluble in soluble non-polar solvent, non-polar solvent, non-polar solventের মধ্যে কিন্তু হবে না। আচ্ছা, আর একটু এখানে বলে দিই যে নর্মালি আয়নিক ক্রিস্টালগুলোর মধ্য দিয়ে কী হয়, ইলেকট্রিসিটি পাস করতে পারে না, সেই জন্য লিখেছি ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কিন্তু যদি তুমি এদেরকে হিট করো, হিট করলে কি হবে, ক্রিস্টালটা ডিফেক্ট হবে, মানে কিছু ত্রুটি হবে, যে পার্টিকেলসগুলো থাকবে অ্যাট্রাকশন ফোর্স ডিক্রিজ করবে, তার ফলে তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করবে, মানে সৃষ্টি হবে। তার ফলে কী হবে, তারা এই মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, অথবা মল্টেন ফর্ম মানে গলিত ফর্মে। তা এমন নয় যে আয়নিক ক্রিস্টালগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, নর্মালি পারে না জেনারেল কন্ডিশনে, কিন্তু কখন পারবে, যদি তাকে তুমি হিট করো, অর্থাৎ তাদের মল্টেন ফর্মে অথবা সলিউশন কোনো, যদি সেটা দিয়ে যদি কোনো সলিউশন করো, তখন কিন্তু সেখান দিয়ে আয়নিক ক্রিস্টালগুলো আর কি ইলেকট্রিসিটি পাস করবে। আর কি বলেছি, আয়নিক ক্রিস্টালগুলো সাধারণত সলিউবেল হবে পোলার সলভেন্টে, কিন্তু ইনসলিউবেল কিসে, নন পোলার সলভেন্টে। যেরকম একটা এক্সাম্পল যদি বলি, NaCl খাদ্য লবণ, এটা কিন্তু ওয়াটারে সলিউবেল, ওয়াটার কিন্তু পোলার সলভেন্ট, কিন্তু কেরোসিন এর মধ্যে, কেরোসিন একটা নন পোলার সলভেন্ট, এর ভেতরে কিন্তু NaClটা সলিউবেল হয় না, দ্রবীভূত হয় না। কী হয়ে যায় তাহলে, সেখানে একটা কলয়েড ফর্ম করে। কলয়েড কি, সে তোমাদের একটা চ্যাপ্টারে আছে, সেখানে বলবো। ক্রিস্টাল, কোভ্যালেন্ট ক্রিস্টাল, কোভ্যালেন্ট ক্রিস্টালস মানে সমযোজী কেলাসাকার। অ্যাকচুয়ালি সমযোজী কেলাসটা কি, এই সমযোজী কেলাস বলতে হলো যে সমস্ত কেলাসের মধ্যে কী হবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, মানে কোভ্যালেন্ট বন্ড করে যেগুলো হবে। তাহলে কোভ্যালেন্ট ক্রিস্টালিন কাকে বলি, মানে যারা কী করবে, সমযোজী বন্ধন দ্বারা হবে। তাহলে লিখতে পারি, কোভ্যালেন্ট ক্রিস্টাল কি, অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট ক্রিস্টালস are held together, মানে টুগেদার মানে একই সঙ্গে, টুগেদার বাই কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড মানে কী হবে, তারা কোভ্যালেন্ট বন্ড করে যে সমস্ত ক্রিস্টালগুলো থাকবে তাদেরকে আমরা কি বলবো, কোভ্যালেন্ট ক্রিস্টাল বলবো। এই কোভ্যালেন্ট ক্রিস্টাল আবার সাধারণত দু রকমের হয়। কী কী সেটা, এক নম্বর, কোভ্যালেন্ট ক্রিস্টালের আরও একটা নাম আছে এই কোভ্যালেন্ট ক্রিস্টালটার, এর একটা নাম হচ্ছে অর নেটওয়ার্ক ক্রিস্টাল, নেটওয়ার্ক ক্রিস্টাল, নেটওয়ার্ক ক্রিস্টাল। এখন প্রশ্ন হচ্ছে কেন নেটওয়ার্ক ক্রিস্টাল বললাম, এটা বিরাট বড় একটা জালকের মতন থাকতে পারে, সেই জন্য নেটওয়ার্ক বা জালক আকার ক্লাস বা নেটওয়ার্কিং ক্লাস বলছি। আচ্ছা, যেটা বললাম কোভ্যালেন্ট ক্রিস্টাল সাধারণত দু রকমের হয়, সেটা কি কি, একটা 3D ফর্মে বলছে, একটা 2D ফর্মে বলবো। একটা হয় 3D জায়েন্ট স্ট্রাকচার, 3D
জায়েন্ট স্ট্রাকচার। এই 3D জায়েন্ট স্ট্রাকচার সাধারণত কোনগুলো হয়? যেমন ডায়মন্ড হতে পারে, 3D একটা ফর্ম করে থাকে। তারপরে সিলিকন কার্বাইড হতে পারে, সিলিকন কার্বাইড হতে পারে, সিলিকন কার্বাইড হতে পারে, এক্সেট্রা দিচ্ছি না এইগুলো। এখন প্রশ্ন হচ্ছে যারা 3D ফর্মে থাকে তাদের ক্যারেক্টার কেমন সেগুলো একটু একটু করে বলি। তার আগে আমি একটা ছবি আঁকাই, ডায়মন্ডেরই একটা আঁকাই। ডায়মন্ড ক্লাসটা দেখতে কেমন, ডায়মন্ডের ছবিটা যদি আমি আঁকাই, দেখো ডায়মন্ড তো একটা কার্বন অ্যালোট্রপস, মানে কার্বনের রূপভেদ। এই এবার কি করব, এই এর এখান থেকে একটা কার্বন, এগুলো কার্বনের কোভ্যালেন্ট কত 4, তো 4টে করে থাকবে। এই একটা, দুটো, উপরে একটা, 3টে, নিচে একটা, 4টে। এই কার্বনের এই একটা, এই দুটো, এই 3টে, এটা হয়ে গেল। এই কার্বনের এই একটা, এই দুটো, উপরে একটা, 3টে, নিচে একটা, 4টে। এটা একটু বড় করে দিই। এই কার্বনের এই একটা, দুটো হাত এরকম করে নিচে করে দিচ্ছি। দেখো এই কার্বনের উপরে একটা হাত চলে গেছে, নিচে একটা, দুটো, 3টে, আর একটা লিখছি আমি 4টে। আচ্ছা এগুলো একটু বড় করে দিই, এটা কার্বন নয়। আচ্ছা এই কার্বনের এই একটা, উপরে একটা, দুটো, 3টে, 4টে, এটা একটু বড় করে দিলাম। এই কার্বনের এই একটা, এই দুটো, এই 3টে, উপরে একটা, 4টে। এই কার্বনটার এই একটা, এই দুটো, উপরে একটা, 3টে, এই একটা, 4টে। এই কার্বনের এই একটা, এই একটা, এই একটা। এই কার্বনটার এই একটা, এই কার্বনের এই একটা, উপরে একটা, নিচে একটা। তো এইরকম একটা স্ট্রাকচার হলো কি ডায়মন্ডের 3D স্ট্রাকচার। এই কার্বনের একটা, এখানে এই কার্বনটার আমি যদি বলি, এই কার্বনটার দেখো 4টে হাতে কি সিঙ্গেল বন্ড, তার মানে কি হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড। তো এখানে কি আছে, একটা কার্বনের সঙ্গে, প্রতিটা কার্বনের সঙ্গে কি আছে, 4টে করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে। তার মানে কি এখানে একটাও ফ্রি ইলেকট্রনস নেই। আর এই ফ্রি ইলেকট্রন না থাকার জন্য তারা কি ইলেকট্রন, তাই তাদের ভেতর দেখি কখনো ইলেকট্রিসিটি পাস করবে না। তার মানে কি এরা ব্যাড কন্ডাক্টার। তাহলে কোভ্যালেন্ট ক্রিস্টালগুলো কি হয়, সাধারণত ব্যাড কন্ডাক্টার হয়। দেখো এইগুলো কি প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড করে আছে বলে এরা খুব খুব টাইটলি বাউন্ড আছে, সেই জন্য এরা কী হবে, খুব হার্ড হবে। আমরা জানি ডায়মন্ড এমনিতেই হার্ড, তো সেই জন্য এরা কী হয়, হার্ড হয়। তাহলে এই গেল সাধারণত ডায়মন্ড। এই ডায়মন্ডে প্রত্যেকটা কার্বন sp3 হাইব্রিডাইজড। এখানে একটাও ফ্রি ইলেকট্রন নেই, সেই জন্য এর কি ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে যাবে না। পরীক্ষার সময় অনেক সময় আসে যে কেন আর কি ডায়মন্ড এর মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না, কিন্তু গ্রাফাইটের মধ্যে দিয়ে যায়। কেন যায় সেটা আবার গ্রাফাইট বলবো। তাহলে একটা কী বললাম, 3D জায়েন্ট। 2 নম্বর বলছি 2D জায়েন্ট স্ট্রাকচার। 2D জায়েন্ট স্ট্রাকচার। এই 2D জায়েন্ট স্ট্রাকচার কোনগুলো হয়, একটা ছবি বলি, এক্সাম্পল দেখো। 2D একটা গ্রাফাইট হতে পারে, গ্রাফাইট একটা 2D জায়েন্ট কোভ্যালেন্ট ক্রিস্টাল। তারপরে একটা আর আপাতত তার মনে আসছে না আর কি, তো গ্রাফাইট আর কি। এই আগে গ্রাফাইটের একটা ছবি ড্র করি 2D স্ট্রাকচারে। একটা গ্রাফাইট কেমন হয় দেখো। গ্রাফাইটটা অ্যাকচুয়ালি 6 কার্বনের মতন বেনজিন রিং ফর্ম করে থাকে। কার্বন, 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 একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, এখানে একটা কার্বন, 6 রিং। আর একটা কাই এখানে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড। এই কারণে এখানে এটা ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড। এখানে এই হচ্ছে গল্প। এই হচ্ছে একটা
তোমার গ্রাফাইটের একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা শিট স্ট্রাকচার, মানে কি একটা পেজের উপর আর একটা পেজ এরকমভাবে যদি রাখি, ধরো এই একটা গ্রাফাইট পেজ বললাম, তার উপর যদি আর একটা এরকম পেজ রাখি, তাহলে কী হয়, এরকম একটা শিট, এটা একটা শিট আর কি। এই শিটটার উপর আর একটা শিট রেখেছি, তার উপর আর একটা শিট, তার উপর আর একটা শিট, এরকমভাবে একটা শিটের উপর করে শিট রাখতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফার্স্ট শিটের সঙ্গে সেকেন্ড শিট, মানে কি একটা শিট স্ট্রাকচার, এই একটা শিট স্ট্রাকচার, এর উপর যদি আর একটা এরকম গ্রাফাইটের শিট স্ট্রাকচার রাখি, তা এই শিটটার সঙ্গে সেকেন্ড শিটটার বা তার উপরে যে শিটগুলো আছে তাদের সঙ্গে কি কোনো কানেক্ট আছে বন্ডের? নেই, তাদের সঙ্গে কোনো কানেকশান নেই। তার মানে কী আছে, উপরে ডায়মন্ডের ছবিটার থেকে এই ছবিটাতে কোভ্যালেন্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কম আছে। তো এই উপরের সঙ্গে, এই উপরের শিটের সঙ্গে তার নিচের যে শিটটা আছে সেই শিটের সঙ্গে কী অ্যাট্রাকশন ফোর্স আছে, জাস্ট একটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স আছে। সেই জন্য কি এই গ্রাফাইটের মতন অতটা মানে হার্ড হয় না। এবার দেখো এখানে কি একটা ফ্রি একটা ইলেকট্রন থাকতে পারে, কারণ এই শিটটার সঙ্গে ওই শিটের মধ্যে একটা কি ইলেকট্রন বন্ড ফর্ম করে যেতে করতে পারে। কেন করতে, একটা কার্বনকে sp2 হাইব্রিডাইজড হতে হবে, কারণ এই কার্বনটা কি sp2 হাইব্রিডাইজড। তো এখানে কি আছে sp2 হাইব্রিডাইজড, মানে কার্বন একটা শেল ফাঁকা আছে, তো সেই ফাঁকা তাহলে একটা ইলেকট্রন যেতে পারে, সেই জন্য কি এটার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, কিন্তু ডায়মন্ড ফর্ম করতে পারে না। এই জন্য গ্রাফাইট কি পিচ্ছিল হয় আর কি, স্লিপার হয়, কিন্তু ডায়মন্ড হার্ড হয়। তো এইরকম ক্যারেক্টারগুলো আসে অনেক সময় পরীক্ষাতে, গ্রাফাইট কেন হার্ড হয়, এই গ্রাফাইট কেন সফট হয়, বাট যেখানে ডায়মন্ড হার্ড হয়, যদিও তারা প্রত্যেকেই কোভ্যালেন্ট ক্রিস্টাল। এই সমস্ত যে জিনিসগুলো থাকে, একটা জিনিস গেল। আমার পয়েন্ট বলছি, মেটালিক ক্রিস্টাল, মেটালিক ক্রিস্টাল, মেটালিক ক্রিস্টাল। মেটালিক ক্রিস্টাল জিনিসটা কি আগে বলি। এই মেটালিক ক্রিস্টাল জিনিস, যে কোনো মেটাল মানেই আমরা কী জানি, সে ইলেকট্রন লস করে দেয়। তো ইলেকট্রন লস করে দিলে, সাপোজ ধরো একটা মেটাল, এই মেটালটার ইলেকট্রন অলরেডি লস করবে, তার মানে কি এদের ভেতরে কী আছে, পজিটিভ সাইন আছে, আর চারিদিকে কী আছে, এরকম সব নেগেটিভ সাইন আছে। তার মানে একটা মেটাল এর কী আছে, নেগেটিভ সাইনের চারিদিক মাঝখানে কিছু পজিটিভ সাইন আছে। সেই জন্য এটাকে আমি কি সি অফ ইলেকট্রন বলি, কারণ এটা ইলেকট্রনের সমুদ্র, তো এখানে প্রচুর ইলেকট্রন থাকতে পারে, তার উপরের দিকে কিছু পজিটিভ সাইন থাকবে, সেটাকে আমরা কী বলবো, সি অফ ইলেকট্রন মডেল, সি অফ ইলেকট্রন। তো অনেক সময় মেটালিক ক্রিস্টালকে কী বলতে পারি, সি অফ ইলেকট্রন বলতে, সি অফ ইলেকট্রন মডেল বলি। কেন বলি, কারণ একটা পজিটিভ আয়নের চারিদিকে কী বা পজিটিভ আয়নের চারিদিকে সারাউন্ডেড করে থাকে কে, নেগেটিভ বা ইলেকট্রন, মানে কি ইলেকট্রনের সমুদ্রের মধ্যে কিছু পজিটিভ সাইন আছে, তার জন্য আমরা কী বলতে পারি, সি অফ ইলেকট্রন। এক্সাম্পল কি, এনি মেটাল, এক্সাম্পল কী বলতে পারি, এনি মেটাল, যে কোনো ধাতুই এক্সাম্পল হতে পারে। আচ্ছা, এদের ক্যারেক্টার কী হতে পারে, মেটাল যেহেতু এখানে ফ্রি ইলেকট্রনস আছে, সেই জন্য এরা গুড কন্ডাক্টর, এদের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, তাই লিখতে পারি এদের প্রপার্টি গুড কন্ডাক্টর, গুড কন্ডাক্টরস। সেকেন্ড ক্যারেক্টার কি লিখতে পারি, এরা খুব হার্ড হয়, এরকম যে ক্যারেক্টারগুলো হয়। থার্ড নাম্বার গেল। নেক্সট ফোর্থ নাম্বার বলছি, মলিকিউলার ক্রিস্টাল। ফোর্থ নাম্বার কি বলছি, মলিকিউলার ক্রিস্টালস। মলিকিউলার ক্রিস্টাল মানে কি, আণবিক কেলাস। অ্যাকচুয়ালি আণবিক কেলাস বলতে কি, বা মলিকিউলার ক্রিস্টাল কি, অ্যাকচুয়ালি মলিকিউলার ক্রিস্টাল বলতে কি, সেই সমস্ত ল্যাটিসগুলোই, যে সমস্ত ল্যাটিসগুলো মলিকিউলার ফর্ম করে থাকবে, কোনো চার্জ তাদের ভেতরে ক্যারি করতে পারবে না, কোনো চার্জ ক্যারি হবে না, কোনো আধান তারা বহন করতে থাকবে, তাদের মধ্যে কোনো আধান থাকবে না, জাস্ট একটা মলিকিউলার ফর্মে থাকবে। তাই কি লিখতে পারি, মলিকিউলার ক্রিস্টাল কি লিখতে পারি, দি ল্যাটিস পয়েন্ট আর অকুপাইড বাই মলিকিউলস, বলেছি মলিকিউলস আকারে থাকবে, মলিকিউলস হুইচ ডু নট ক্যারি এনি চার্জ, এরা কোনো চার্জ ক্যারি করতে পারে না। এটাই হলো কি মলিকিউলার ক্রিস্টাল। এক্সাম্পল কি হতে পারে মলিকিউলার ক্রিস্টালের, আমি যেমন সাপোজ আইস বলতে পারি, মানে বরফ বলতে পারি, তারপরে সলিড CO2 বলতে পারি, এটা কি হয়, তারপরে O2 বলতে পারি, সলিড H2 বলতে পারি। এই সমস্ত যে জিনিসগুলো, এটা কি দেখো সব মলিকিউলার ফর্মে আছে।
আর এটা অনেক সময় সবাই গুলিয়ে ফেলে যে মলিকিউলার ক্রিস্টাল মানে আণবিক কেলাস আর জালকাকার ক্রিস্টাল বা নেটওয়ার্ক ক্রিস্টাল বা কোভ্যালেন্ট ক্রিস্টাল, এদের ভিতর ডিফারেন্ট কী আছে? ওরাও কোভ্যালেন্ট বন্ড, এরাও কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এটা কি মলিকিউলার ফর্মে থাকবে। আর আগে যেটা করেছি কোভ্যালেন্ট ক্রিস্টাল, সেটা কিন্তু একটা অ্যাটমস এর ক্রিস্টাল করে আছে, মানে সব দেখো ডায়মন্ড বলো বা গ্রাফাইট বলো সব কিন্তু কার্বনের একটা করে অ্যাটমস, অনলি ফর কার্বন অ্যাটমস আছে। কিন্তু এখানে কী আছে? আইস CO2, এই আইস H2O, তারপরে সলিড CO2, শুষ্ক বরফ আর কি, এরা প্রত্যেকেই কিন্তু মলিকিউলার CO2 একটা মলিকিউলস অণু, তারা কোভ্যালেন্ট বন্ড করে আছে। তো এই গেল মলিকিউলার ক্রিস্টাল। আমি একবার চাইছি যে 4টে ক্রিস্টাল সম্বন্ধে যে পড়লাম, এই 4টে ক্রিস্টালের একটা ছোটো করে একটা চার্ট হিসাবে যদি পড়ি তাহলে কি হয়, তাহলে কি দাঁড়ায় দেখো। 1 নম্বর পয়েন্টে তাদের লিখব প্রপার্টি, তাদের ধর্ম সম্বন্ধে বলবো, কাদের? আয়নিক ক্রিস্টাল। তারপরে সেকেন্ড বলবো কোভ্যালেন্ট ক্রিস্টাল। থার্ডে বলবো কি? মেটালিক ক্রিস্টাল। ফোর্থ নাম্বার পয়েন্টে কি বলবো? মলিকিউলার ক্রিস্টাল। 1 নম্বর প্রপার্টি বলছি, তারা কীভাবে গঠিত হয়, কীভাবে কনস্টিটিউট প্রপার্টি কী তাদের, তো সেই সম্বন্ধে বলি। তাই আমরা প্রথম কি বলছি, কী ধর্ম বলবো? কনস্টিটিউন্ট পার্টিকেলস, মানে তারা কীভাবে গঠন করে থাকে পার্টিকেলসগুলো। আয়নিক ক্রিস্টালটা কীভাবে বলেছিলাম? আয়নিক ক্রিস্টালগুলো সাধারণত পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন করে থাকবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলেছিলাম। আয়নিক ক্রিস্টালে কী হবে? এইভাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স আর বাউন্ড করে থাকবে। কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে কী থাকবে? কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে নিউট্রাল অ্যাটম থাকবে, তাই না? মেটালিক ক্রিস্টালগুলো কী হয়? এই কোভ্যালেন্ট ক্রিস্টালের ক্ষেত্রে কী হবে? সাধারণত নিউট্রাল হবে, নিউট্রাল অ্যাটমস থাকবে। কি থাকবে এখানে? নিউট্রাল অ্যাটমস থাকবে। মেটালিক ক্রিস্টালগুলো কীভাবে হবে? পজিটিভ আয়ন থাকবে, পজিটিভ আয়ন কার মধ্যে থাকবে? ইন সি অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের চারিদিকে, এই ইলেকট্রনের মাঝখানে থাকবে পজিটিভ সাইনটা, পজিটিভ আয়নটা। তা লিখেছি পজিটিভ আয়ন ইন সি অফ ইলেকট্রন, ইলেকট্রনের মধ্যে থাকবে, এই জন্য সি ইলেকট্রন মডেলস বলি। মলিকিউলার ক্রিস্টালগুলো থাকবে, মলিকিউলার কী হতে পারে? পোলার আর নন পোলার যে কোনো কিছু জন্য হতে পারে। তাহলে মলিকিউলার ক্রিস্টাল কিসের জন্য হয়? পোলার আর নন পোলারের জন্য হয়, নন পোলার। আচ্ছা, আরও একটা লিখে দিই, হাইড্রোজেন বন্ডের জন্য হতে পারে, সেকেন্ড পয়েন্ট বলছি বাইন্ডিং ফোর্স, মানে কোন আকর্ষণের জন্য থাকে? বাইন্ডিং ফোর্স। এদের বাইন্ডিং ফোর্স সেকেন্ড বলছি কি বাইন্ডিং ফোর্স। এখানে কি ফোর্স? আয়নিকের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে। কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে কি থাকবে? শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকবে। কেন করি? যে কার্বনের প্রতিটা শেয়ার করে দেখাচ্ছিলাম, 4টে কার্বনের আউটার শেলের লাস্ট অরবিটালে যে 4টে ইলেকট্রন আছে, সেটা আদার কার্বনের সঙ্গে 4টে বন্ড করছে, তার মানে কি শেয়ার অফ ইলেকট্রন, SHARE, শেয়ার অফ ইলেকট্রন, E- মানে ইলেকট্রন লিখেছি। মেটালিক ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়? সাধারণত পজিটিভ আয়ন থাকবে অ্যান্ড নেগেটিভ আয়নস থাকবে। তাহলে মেটালিক ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পজিটিভ আয়নস অ্যান্ড ইলেকট্রনস। মলিকিউলার ক্রিস্টালের ক্ষেত্রে কিসের জন্য তারা বাউন্ড করে থাকে? ওই যে একটা মলিকিউল H2O বলো, কঠিন H2O মানে জল, বা কঠিন বরফ ড্রাই আইস CO2, এরা কি একসঙ্গে একটা অ্যাট্রাকশন করে থাকে। সেই অ্যাট্রাকশনটা কি? ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স, ভ্যান ডার ওয়ালস
ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। 3rd নম্বর পয়েন্ট বলি, এদের হার্ডনেস সম্বন্ধে বলি। হার্ডনেস, আয়নিক ক্রিস্টালগুলো খুব হার্ড হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টারগুলো তো আরও হার্ড হয়, ভেরি হার্ড কথাটা লিখতে পারি। মেটালিক ক্রিস্টালের ক্ষেত্রে কি হয়, সাধারণত হার্ড আর সফট দুটোই হতে পারে, হার্ড আর সফট। এখন প্রশ্ন হচ্ছে কি, মেটালিক ক্রিস্টাল মেটাল আবার সফট হয় নাকি? হয়। গ্রুপ নাম্বার 1-এ যারা আছে, লিথিয়াম বলো, সোডিয়াম বলো, এরা সবাই কিন্তু সফট। সোডিয়ামকে তো চাকু দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। মলিকিউলার ক্রিস্টালগুলো সাধারণত কি হয়, সাধারণত সফট হয়, খুবই সফট হয়। 4th নাম্বার পয়েন্ট বলছি, মেল্টিং পয়েন্ট। আয়নিক ক্রিস্টালের মেল্টিং পয়েন্ট খুব হাই হয়, কোভ্যালেন্ট ক্রিস্টালের মেল্টিং পয়েন্টও খুব হাই হয়। মেটালিক ক্রিস্টালের সাধারণত হাই আর লো দুটোই হতে পারে, হাই আর লো দুটোই পসিবিলিটি, বাট মলিকুলার ক্রিস্টালের ক্ষেত্রে অনলি ফর লো। 5 নম্বর একটা এক্সাম্পল বলি। আচ্ছা, হাই মেল্টিং পয়েন্ট ঠিক আছে, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে যেটা বললাম হাই মেল্টিং পয়েন্ট, তবে একটা এক্সেপশনাল আছে। এক্সেপশনালটা কি, গ্রাফাইট আর কি, গ্রাফাইট আর কি।